পিরিয়ডের অসহ্য যন্ত্রণা আমাকে বিছানায় একেবারে স্থির করে রেখেছে। সকালে ঘুম ভাঙতেই তীব্র ব্যথায় কুঁকড়ে উঠি। পেটে মোচড় দিয়ে উঠছে। মনে হচ্ছে শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। পেটে হাত চেপে ধরে ঠোঁট কামড়ে ফুপিয়ে কাঁদতে ইচ্ছে করছে তালুকদার। প্রতিবার এই কষ্টে শরীরটা অসাড় হয়ে যায়। চোখ বন্ধ করে শুয়ে আছি, যেন সব কিছু থমকে গেছে। বাহিরে চেঁচামেচির আওয়াজ। তালুকদার পরিবারের বিশাল ডুপ্লেক্স বাড়িতে উৎসব মুখর পরিবেশ। বাড়ির বড় ছেলে অনেক বছর পর বিদেশ থেকে ফিরছে। পুরো পরিবার তার ফেরার অপেক্ষায়। হৈমন্তী তালুকদার বাড়ির বড় বউ। সকাল থেকে ব্যস্ত। রান্নাঘরে হরেক রকম রান্নার আয়োজন চলছে। বাড়ির উঠোনে কাজের লোকেরা গর্দর ঝকঝকে করতে ব্যস্ত, আর বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। ইচ্ছের মা রোকসানা সকালে স্কুলের কাজ শেষ করেই এসে হৈমন্তীর সাথে রান্নায় হাত লাগিয়েছে। ইচ্ছের বড় আব্বু ইনায়েত তালুকদার এক কোণে বসে পত্রিকা পড়ছেন। মাঝে মাঝে বাড়ির হই হুল্লোড় দেখে মিটিমিটি হাসছেন। ইচ্ছের বাবা রফিক তালুকদার বারবার বাহিরে গিয়ে দেখে আসছেন দুশোরকে আনতে যাওয়া গাড়ি এখনো পৌঁছালো কিনা। ইচ্ছের ছোট চাচা সাবের ও তার স্ত্রী রিমি ভাতিজার ফেরাকে নিয়ে রোমাঞ্চিত। দুজন মিলে বারবার গেস্ট লিস্ট চেক করছে, যেন কোনো কিছু বাদ না পড়ে যায়। দুশোরের দাদুর ভাইয়ের ছেলে সাবের, তিনি আর তার একমাত্র বোন যিনি বাহিরে থাকেন। তবে এই ব্যস্ততার মধ্যেও হৈমন্তীর চোখ ইচ্ছেকে খুঁজে পায় না। তিনি রাগান্বিত স্বরে বলেন, রোকসানা, তোমার মেয়ে ইচ্ছে কোথায়? কাজের সময় উদাও হয়ে যায়। রোকসানা হেসে বলল, ভাবি, ও একটু অসুস্থ, আমি সব সামলে নিচ্ছি, তুমি চিন্তা করো না। উফ, কাজের সময় শরীর খারাপ হলে চলে? আজ দুশোর আসছে, সব কিছু নিখুঁত হতে হবে। কোনো বিশেষ কারণে ইচ্ছের সঙ্গে বাজে বিহেভিয়ার করে মিসেস হৈমন্তী। সবার সাথে মিশলেও ইচ্ছের সঙ্গে কঠোর। সবাই ভালোবাসার শাসন ভেবেই চুপ থাকে। সকাল থেকে বাড়িতে এক অদ্ভুত উচ্ছ্বাস। তবে ইচ্ছে কিছুই জানে না এসবের। সে নানুবাড়ি ছিল গতকাল, তার বড় আব্বু এনেছে আর্জেন্ট। অন্যদিকে হৈমন্তী তালুকদার নিজের হাতে ছেলের ঘর গুছিয়ে দিচ্ছেন। শোকেসের এক একটা বই দুলো জেড়ে সাজিয়ে রাখছে। প্রতিটা সামগ্রী যেন ঠিক আগের জায়গাতেই থাকে। বিছানায় নতুন চাদর বিছিয়ে হাত বুলিয়ে দেখলেন, যেন কোনো ভাঁজ না থাকে। আলমারি খুলে দোসরের পুরনো কিছু জামা বের করে দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেটা কত বড় হয়ে গেছে। একপাশে দাঁড়িয়ে থাকা কাজের মেয়ে মালাকে বলে, মালা, ফুলগুলো ঠিকমতো রেখে দে, দুসুর কিন্তু টাটকা ফুল পছন্দ করে। মালা হাসি মুখে ফুলের তোড়া সাজাতে লাগলো। হৈমন্তী বিছানার পাশে রাখা ছবি হাতে নেন। ছোট্ট দুসর তাহসিনের সঙ্গে হাসি মুখে। ছবি দেখে চোখটা সলসল করে উঠল। দ্রুত আবার যথাস্থানে রেখে দিলেন। তারপর তাকিয়ে দেখলেন সব ঠিকঠাক আছে কিনা। আলমারি, জানালা, পর্দা সব ঝকঝকে। নিজেকে আশ্বস্ত করে বললেন, সব ঠিকই আছে, এখন ছেলেটা এলেই হয়। এমন সময় দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইনায়েত তালুকদার মৃদু হেসে বললেন, তোমার কাজ শেষ হলো? হৈমন্তী তাকিয়ে বলেন, মায়েরা ছেলেদের জন্য কখনো কাজ শেষ করতে পারে? ইনায়েত হাসতে হাসতে বলেন, ঠিক বলেছ, কিন্তু এখন তো একটু বিশ্রাম নাও, দুশোর আসুক, তারপর তো ওকে সামলাতে হবে। হৈমন্তী একটা হাসি দিলেন। জানালার পর্দাটা সামান্য ঠিক করে দিয়ে সন্তুষ্ট মনে বলেন, ছেলেটার সব কিছু একদম ঠিকঠাক রাখতে হবে। সে তো অনেক দিন পর ফিরছে। অগোছালো একটু পছন্দ নয়। আমাকে বারবার করে বলতো তার ঘরে যেন কেউ না ঢুকে কখনো। আত্মীয় স্বজনদের আসা শুরু হয়ে গেছে। একে একে সবাই মনের আনন্দে কথা বলছিল, হাসছিল। আর দুশোরের বাড়ি হয়ে উঠেছিল এক উৎসব মুখস্থান। মিসেস হৈমন্তী তাদের স্বাগত জানাতে ব্যস্ত। আর ঘরের সব কিছু সঠিকভাবে সাজানো ছিল। দুশোরকে নিতে সকাল সকাল বেরিয়ে গেছে হুমায়ুন। দুশোরের মামা, তার মেয়ে মীরা আর ছোট বোন ঈশিতা। বাড়ির সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, বিশেষ করে হৈমন্তী। তিনি নিজের ছেলের ঘর গুছিয়ে নিচ্ছেন একদম নতুন করে, যেন সব কিছু দুশোরের পছন্দ মতোই হয়। এমন সময় ইচ্ছে গোসল সেরে ফ্রেশ হয়ে ঢোলা একটি টি শার্ট আর আরামদায়ক প্লাজো পরে বসার ঘরে আসে। শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে, তাই ফাঁকা সোফার এক কোণে গা এলিয়ে দেয়। বেজা চুলের মাথাটা হেলিয়ে এক মুহূর্ত চোখ বন্ধ করে নিল। বাহিরে থেকে আসা কথাবার্তা আর কাজের শব্দ কানে ভেসে আসতে থাকে। শরীরের ক্লান্তি যেন ধীরে ধীরে অলসতা হয়ে ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর ইচ্ছে আনমনে বসে বাড়ির সাজসজ্জা দেখতে থাকে। ভাবতে থাকে দুশোরকে নিয়ে সবার কত উচ্ছ্বাসিত। নিজের অজান্তে একটা হালকা হাসি খেলে যায় তার ঠোঁটের কোণে। ইচ্ছে সোফায় হেলান দিয়ে বড় আব্বুর সঙ্গে কথা বলছিল।
তখনই হৈমন্তী রান্নাঘর থেকে বেরিয়ে এসে তাকে দেখে ব্রুকুসকে বললেন, এই ইচ্ছে, সারাদিন তো তোকে চোখেই দেখতে পাচ্ছি না। ইচ্ছে চুপ করে গেল, মাথা নিচু করে হাতুড় আঙ্গুল নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। হৈমন্তী বিরক্ত স্বরে বললেন, সবাই কাজে ব্যস্ত, আর তুই এখানে বসে গল্প করছিস? বুঝতে পারছি, ছোটবেলা থেকে আহ্লাদে বড় হয়েছিস, তাই তো কাজের কোনো ঠিক নাই। এনায়েত তালুকদার হালকা গলায় বললেন, আরে হৈমন্তী, এসব বলছো কেন? মেয়ে তো একটু বিশ্রামই নিচ্ছে। কিন্তু হৈমন্তী যেন শুনতেই পেলেন না। তিনি মুখ বাঁকিয়ে বললেন, বিশ্রাম তো শুধু ইচ্ছের দরকার, আমাদের নয়, বলে রান্নাঘরের দিকে চলে গেলেন। ইচ্ছে কষ্ট বুকের ভিতরে একটা সাফা দীর্ঘশ্বাস ফেলল। বড় আব্বুর সামনে আর কিছু বলল না, শুধু মৃদু কণ্ঠে বলল, আমি একটু ঘরে যাচ্ছি বড় আব্বু। ইনায়েত তালুকদার মায়া ভরা চোখে তাকিয়ে বললেন, যা মা, একটু শুয়ে আয়, মন খারাপ করিস না। ইচ্ছে উঠে ধীরে ধীরে নিজের ঘরের দিকে চলে গেল। দরজা বন্ধ করে বিছানায় ঢলে পড়ে। আজ সারাদিন সে অসুস্থ। মনে হচ্ছিল কেউ তাকে ঠিকমতো দেখতেই পাচ্ছে না, কেউ বুঝতে চাইছে না তার ক্লান্তি। চোখের কোণে অশ্রু জমিয়ে উঠল। ইচ্ছে দ্রুত চোখ বন্ধ করে ফেলে, আবার একরাশ অভিমান নিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। সকাল 8টার দিকে ধূসর গাড়ি থেকে নামতেই সবাই ছুটে এলো। প্রথমে রোকসানা, তারপর হৈমন্তী, ইনায়েত, রফিক। সবাই একসাথে তার দিকে এগিয়ে এসে তাকে ঘিরে ধরে। মনে হচ্ছিল পুরো বাড়িটাই ধূসরের আগমনে উজ্জ্বল হয়ে উঠেছে। আরে ধূসর, তুই তো আমাদের খুব মিস করিস। রোকসানা ধূসরের হাত ধরে দৌড়তে দৌড়তে বলে ওঠে, কেমন আছিস ধূসর? ইস, কতটা শুকিয়ে গেছিস, ঠিকমতো খাস না বাবা, বলে ছেলেকে বুকে জড়িয়ে কেঁদে ফেলে ধূসর। মায়ের আদরে চুপ করে থাকে। মায়ের বুকের উষ্ণতা এতদিন পর ধূসর অনুভব করতে পারে। রফিক সবার পিছনে দাঁড়িয়ে থাকলেও তার চোখে মিষ্টি হাসি ছিল। এই বাচ্চা, কোথায় ছিলে এতদিন? আমাদের খোঁজ নিতেই পারলি না? এরা সবাই মিলে ধূসরের পাশে এসে দাঁড়িয়ে একে একে তার কাছ থেকে খোঁজ নিলেন। দীর্ঘদিন পর তার ফিরে আসার গল্প শুনতে চাইলেন। ধূসরও হাসি মুখে সবাইকে সান্ত্বনা দিয়ে তার বিদেশের গল্প বলতে শুরু করেন। ধূসর একটু পর নিজের ঘর ফ্রেশ হওয়ার জন্য উপরের দিকে উঠে গেল। সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে যেতে সে লক্ষ্য করল তার পাশের ঘরের দরজাটা খানিকটা খোলা। স্বাভাবিকভাবে সে সেদিকে মনোযোগ দিল না, কিন্তু দরজার ফাঁক দিয়ে ভিতরে কিছুটা দৃশ্য চোখে পড়ল। ভিতরে কেউ ঘুমিয়ে আছে। ধীরে ধীরে সে চোখটা আরও ফোকাস করলো এবং অবাক হয়ে দেখে ঘুমন্ত মানুষের গালে একটি ছোট্ট কালো তিল রয়েছে। চোখ বন্ধ করে শুয়ে থাকা ব্যক্তির মুখ যেন কিছুটা অচেনা মনে হচ্ছিল, তবে তার গায়ে এক অদ্ভুত পরিস্থিতি ছিল। চোখে পানি বা ঘুমের অস্পষ্টতা থাকায় সঠিকভাবে চিনতে না পারলেও ধূসরের মনে প্রশ্ন জাগল, কে হতে পারে এটা? তার এক মুহূর্তের জন্য মনে হলো কিছু একটা ভুল দেখছে সে, কিন্তু তাকে স্বাভাবিক হতে হবে। ধূসর মনে মনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু সে মুখের চিন্তা বারবার তার মাথায় ঘুরছিল। কেউ ছিল, তবে কেমন যেন পরিচিত লাগছিল। হয়তো সে এক মুহূর্তের জন্য ভুল করছে বা অতিরিক্ত ভাবছে। ধূসর দরজার দিকে ফিরে একটু সরে গেল। তার মনে হচ্ছিল ঘরের ভিতর যারা আছে তাদের মুখ কিছুটা অজানা হলেও এক অদ্ভুত পরিস্থিতি যেন সেখানে ছিল। তার পা কিছুটা পিছিয়ে গিয়েছিল, কিন্তু সেই মুখের অর্ধেক দেখার পর তার মন আরও ঘোলাটে হয়ে গিয়েছে। সেই ঘুমন্ত মুখটা, গালের ছোট্ট কালো তিলটা কিছু কিছু স্মৃতি ফিরিয়ে আনছিল, তবে তা ছিল অনেকটা অচেনা, আবার অনেকটা পরিচিত। এখনও সে জানে না এই মুখটা আসলে আসলে ইচ্ছের ছিল। খাবার টেবিলের চারপাশে সবাই বসেছিল। মীরা, হুমায়ুন, ইনায়েত, ঈশিতা, রফিক, সাবের, রিমা এবং ধূসর সবাই খাবারের পাতে চামচ চালাচ্ছিল আর গুছিয়ে খাচ্ছিল। হাসি ঠাট্টায় মেতে উঠেছিল। মাঝে মাঝে কেউ হাসাহাসি করছিল, কেউ আবার গল্পে মজেছিল। সব কিছু যেন স্বাভাবিক ও শান্তিপূর্ণ মনে হচ্ছিল। এদিকে মালা, হৈমন্তী ও রোকসানা একত্রে খাবার পরিবেশন করছিল। তারা হাসি মুখে খাবারের পাত্রে কিছুটা সাজিয়ে দেওয়ার পর টেবিলের কাছাকাছি নিয়ে আসছিল, যেন তারা জানতো পুরো পরিবার একত্রে বসে খেতে পারলে একটা আলাদা আনন্দ থাকে। মালার হাত ছিল দ্রুত ও দক্ষ। কোনো ধরনের অতিরিক্ত কথা না বলে সবার প্লেট সারিয়ে দিচ্ছিল। হৈমন্তী আর রোকসানা মাঝে মাঝে হাসি ঠাট্টা করছিল, তবে পুরো পরিবেশটা যেন খুব স্নিগ্ধ ছিল। সবাই একে অপরের সঙ্গে আনন্দে কাটছিল। সবার মধ্যে এক অদ্ভুত সান্নিধ্য ছিল। মীরা হাঁ করে ধূসরকে দেখছিল। তার দৃষ্টি যেন স্থির হয়ে গিয়েছে। ধূসরকে এক সুদর্শন পুরুষ। তার দিকে তাকানো মীরার জন্য সত্যি দায়ী হয়ে উঠেছিল। সে মনে মনে ভাবছিল, কম দেখছে তো কিছুই বুঝতে পারছে না, আর বেশি দেখলে বিরক্তির কারণ হয়ে উঠবে।
তবু তার চোখ থেকে ধূসরের মুখ সরানো যাচ্ছিল না। যেন এক অদ্ভুত টান ছিল। ধূসরের দেহের গঠন একদম পরিপূর্ণ। তার শরীর দীর্ঘ এবং শক্তিশালী, যা প্রতিটি সঞ্চালনে তার উপস্থিতি প্রকাশ করে। জিমে কষ্ট করে তৈরি করা পেশি তার হাত এবং বুকের দিকে স্পষ্টভাবে ফুটে ওঠে। তবে তার ঢোলা টি শার্ট সবসময় তার সুরেলা দেহের উপর খাপ খায় না। তার হাতের পেশি যেন ফুলে ফেঁপে ওঠে। যদিও শার্টের নিচে সেগুলো সম্পূর্ণভাবে ধরা পড়ে না, তবে যখন সে হাত বাড়ায় বা কিছু করে, তখন তার পেশিগুলোর সুস্পষ্টতা আর শক্তি স্পষ্টভাবেই নজরে আসে। তার প্রতিটি গতি যেন প্রশিক্ষিত এবং মসৃণ। তার দেহের পেশিগুলোর প্রতি সচেতনতা এবং নিয়ন্ত্রণে তার দক্ষতা প্রকাশ পায়। তার কোমর এবং পিঠের নিচের অংশ মসৃণ কিন্তু শক্তিশালী, যা তার শরীরের সমতা নির্দেশ করে। একটু পর মীরা বুঝতে পারল তার অস্বস্তি বেড়ে যাচ্ছে এবং দ্রুত চোখ ফেরালো। তবে ঈশিতা তার দৃষ্টি সেদিকে লক্ষ্য করে আর মুচকি হাসি দিয়ে বলল, মীরা আপু, হাঁ করে কি দেখছ? এভাবে তো মুখে মশা ঢুকবে। তারপর পিক করে হেসে উঠল। মীরা কিছুটা লজ্জা পেয়ে দ্রুত নিজের চোখ সরিয়ে নেয়, কিন্তু তার মুখে একটু গোলাপি আভা ফুটে ওঠে। অন্যদিকে রফিক খাবার শেষ করে সবার আগে উঠে উপরে যেতে নিলে ধূসর বলে ওঠে, চাচ্চু কই যাচ্ছ? এখানে বসো, সবার জন্য গিফট এনেছি, দেখবে চলো। ইচ্ছেকে অনেকক্ষণ থেকে দেখছি না বাবা, মেয়েটা কি করছে একটু দেখে আসি। আর রোকসানা মেয়ের খাবার নিয়ে উপরে এসো, সারাদিন মেয়েটা কিছুই খায়নি হয়তো। অন্যদিকে দুপুরের ঘটনা মনে হতে ইনায়েত তার স্ত্রীর দিকে তাকায়। মেয়েটি তখন উপরে উঠেছে, এখনও আর নিচে নামেনি। হৈমন্তী যে কেমন একটা করে এখনও অজানা। উপর দিকে ধূসর মনে মনে হয়তো ফুসকি ইচ্ছে ছিল এটা গমিয়ে। রোকসানা এবং রফিক মেয়ের ইচ্ছের ঘরে গিয়ে প্রথমে তার খাবার খাইয়ে দেয়। পর ইচ্ছে খুবই ক্লান্ত হয়ে পড়ায় রোকসানা ও রফিক তাকে ওষুধ খাইয়ে শুইয়ে দেয়। ইচ্ছে একটু শান্ত হয়ে আবারও ঘুমিয়ে পড়ে, ঠিক যেমন সেই দিনের মতো। এদিকে ধূসরও ইচ্ছে দেখা পায় না। তার মনে হয় হয়তো ইচ্ছে আজ একটু বিশ্রাম নিচ্ছে, আর তাই সে নিজেও আর তাকে বিরক্ত না করার সিদ্ধান্ত নেয়। তবে ধূসরের মনে কিছুটা অদ্ভুত কৌতূহল থাকে, কেমন করে মেয়েটা এতটা নীরব থাকে এবং সে তার খোঁজ নিতে একবারও এগিয়ে আসলো না। মধ্যরাতের গভীর নিস্তব্ধতায় হঠাৎ করেই মিসেস হৈমন্তীর ঘুম ভেঙে যায়। ঈশিতার তড়িঘড়ি ডাকে। ঘুম ভাঙা চোখে অপ্রস্তুতভাবে উঠে বসে তিনি। কি হয়েছে আবার? ঈশিতা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মা, ইচ্ছের শরীর তো অনেক খারাপ, পিরিয়ডের ব্যথা সহ্য করতে পারছে না, আর সকাল থেকে নাকি কিছুই খায়নি। সব মিলিয়ে শরীরটা একদম ভেঙে পড়েছে, গায়ে কোনো জোরই পাচ্ছে না। মামুনি তো কেঁদেই যাচ্ছে, কিছুতেই থামাতে পারছি না। বাবা ডক্টরকে কল দিয়েছেন, তুমি তাড়াতাড়ি চলো মা। হৈমন্তী ঈশিতার কথা শুনে কিছুটা চিন্তিত হলেও তার মুখের ভঙ্গিতে খুব বেশি উদ্বেগ ফুটে ওঠে না। মেয়েটি এমনিতে একটু আবেগপ্রবণ, হয়তো তেমন কিছুই না। কিন্তু পর মুহূর্তে ঈশিতা বলে ওঠে, আর মা, ধূসরবাইও ওখানে আছে। এই কথা শুনেই হৈমন্তীর চোখ ছানাবড়া হয়ে গেল। ধূসর? ছেলেটা আবার কেন? মুহূর্তের মধ্যেই তার ভিতরের সব ঘুম উড়ে গেল। কোনো দ্বিধা না করে দ্রুত পায়ে বেরিয়ে পড়লেন। দোতলার করিডোরে নীরবতা, শুধু গড়ির টিকটিক শব্দ আর ঈশিতার উদ্বিগ্ন পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। ইচ্ছের ঘরের সামনে এসে দেখেন দরজা আধা খোলা, ভিতর থেকে হালকা আলোয় ফোটায় ফোটায় ছড়িয়ে পড়েছে। ধূসর দরজার একপাশে চুপচাপ বসে, চোখে চিন্তার ছায়া। ইচ্ছের শীর্ণ কণ্ঠে ক্ষীণ গোঙানির শব্দ আসছে, আর অসহায়তায় ঘরটায় ভারী হয়ে উঠেছে যেন। হৈমন্তী কাছে গিয়ে রোকসানার দিকে হাত বাড়িয়ে দেয়। ইচ্ছে অসহ্য কষ্টে গুমড়ে কাটছে, চুল এলোমেলো, চোখ দুটো ক্লান্তিতে বুঝে আসছে। হৈমন্তী ইচ্ছেকে বুকে জড়িয়ে ধরে ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে বলেন, আমার মা কিছু খায়নি কেন? এমন কষ্ট করছিস কেন? ধূসর তখন বলে ওঠে মায়ের দিকে তাকিয়ে, মা, স্যালাইন দিতে হবে, শরীর অনেক দুর্বল হয়ে গেছে। হৈমন্তী ধূসরকে একবার দেখে নীরবে মাথা নাড়েন। তারপর ঈশিতাকে বললেন, তুই তাড়াতাড়ি গিয়ে গরম পানি নিয়ে আয়, আর রোকসানা স্যুপ করে নিয়ে আসো, উঠো। ঈশিতা ছুটে চলে গেলে হৈমন্তী ইচ্ছের পাশে বসে তার হাত ধরে রাখেন, যেন মেয়েটার কষ্ট একটু হলেও কমে। রফিক তখন ঘরে ঢুকে বলেন, ডাক্তার আসছে, চিন্তা করো না। সেই রাতে পুরো বাড়িটাই যেন ইচ্ছের জন্য জেগে থাকে। ডাক্তার এসে ইচ্ছেকে দেখে মাথা নাড়লেন, শরীরের অবস্থা ভালো না, এক্ষুনি স্যালাইন দিতে হবে, প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। ইনায়েত তালুকদার চিন্তিত মুখে পাশে দাঁড়িয়ে রইলেন।
আর ঈশিতা দৌড়ে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিল। রোকসানা মেয়ের মাথায় হাত বুলিয়ে অশ্রু সংবরণ করার চেষ্টা করছিলেন। দুশোর এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল। স্যালাইনের বোতল থেকে ধীরে ধীরে ফোঁটা ফোঁটা তরল যখন ইচ্ছের শিরায় প্রবেশ করছিল, তখনই দুশোর এক অদ্ভুত অনুভূতিতে আচ্ছন্ন হয়ে যায়। চোখের সামনে ক্লান্ত জীর্ণ একটা পুতুলের মতো নিস্তেজ ইচ্ছে শুয়ে আছে। গোলগাল ছোট্ট মুখটা যেন আরও ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু গালের মাঝে সে ছোট্ট কালো তিলটা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। দুশোর লক্ষ্য করল অসুস্থতার ক্লান্তি যেন চেহারায় এক অদ্ভুত মায়া এনে দিয়েছে। অগোছালো চুল, চোখের নিচে ক্লান্তির ছাপ, তবুও সৌন্দর্যের এক অন্যরকম দীপ্তি যেন ছড়িয়ে পড়েছে। মুহূর্তের জন্য দুশোরের বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কেন জানি না, একটা অজানা হৃদযন্ত্রণা বেপরোয়া হয়ে উঠতে চাইল। বুকের মধ্যে চাপা কষ্ট গর্জন করে উঠল, কিন্তু মুখে কোনো শব্দ এলো না। সে শুধু দাঁড়িয়েই রইল, নিঃশব্দে ইচ্ছেকে দেখতে লাগলো। কক্ষের নীরবতা কেবল স্যালাইনের পড়া শব্দে ভেঙে যাচ্ছিল। দুশোর অনুভব করল অদ্ভুত একটা টান তাকে পিছন থেকে ইচ্ছের দিকে টেনে নিয়ে যাচ্ছে। হৈমন্তী দুশোরের দিকে তাকিয়ে বললেন, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো কেন? একটু বসো। দুশোর সামান্য হেসে বলল, না না, আমি ঠিক আছি। রোকসানা মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন, আর গভীর উদ্বেগে ইচ্ছের নীরব মুখের দিকে তাকিয়েছিলেন। ইচ্ছে তখনও বেহুঁশ, শরীরের দুর্বলতায় একেবারে নিস্তেজ হয়ে শুয়ে আছে। গভীর শ্বাসে দিয়ে শব্দ ছাড়া আর কোনো সাড়া নেই। বাহিরে রাত গভীর, পুরো বাড়ি নিস্তব্ধ। একে একে সবাই যে যার ঘরে ফিরে গেছে। তবে রোকসানা মেয়েকে ছেড়ে যেতে পারেননি। রফিক একবার এসে দেখে গিয়েছিলেন, তারপর নিচে চলে গেছেন, কিন্তু তার চোখে চিন্তার রেখা স্পষ্ট ছিল। দুশো দরজার কাছে চুপচাপ দাঁড়িয়েছিল, ইচ্ছের নিস্তব্ধ মুখের দিকে তাকিয়ে। বালিশে মাথা এলিয়ে রাখা ইচ্ছের গোলগাল মুখটা বর্ণহীন হয়ে গেছে। মাঝখানে সে চিরচেনা তিল, অসুস্থতার চাপেও যেন এক অনন্য কোমল সৌন্দর্য ছড়িয়ে রেখেছে। দুশোরের বুকের কোথাও যেন অজানা ব্যথা চটপট করছে, কিন্তু সে জানে না কেন। হৈমন্তী এসে দুশোরকে দেখে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন, তারপর খানিক বিরক্তি নিয়ে বললেন, শোনো দুশোর, সারাদিন জার্নি করেছ, এখন ঘুমাও, এখানে তো আমরা আছি। দুশোর একটু ইতস্ত করল, যেন কিছু বলা ছিল কিন্তু বলা হলো না। শুধু একবার শেষবারের মতো ইচ্ছের দিকে তাকিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় তার দৃষ্টিতে ছিল অদ্ভুত এক অচেনা অনুভূতি, যা হৈমন্তীর চোখ এড়ায়নি। রোকসানা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের কপালে হাত রেখে বললেন, কেন এমন করিস ইচ্ছে? শরীরের দিকে কেন খেয়াল রাখিস না? কিন্তু ইচ্ছে কিছুই শুনছে না। সে যেন ব্যথার বাড়ে অচেতন হয়ে গেছে। এইসব আয়োজন, উদ্বেগ, ভালোবাসা, দুশ্চিন্তা কিছুই তার জানা নেই। হৈমন্তী দুশোরে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারপর দৃঢ় পায়ে বেরিয়ে গেলেন, যেন দুশোরের আচরণে কিছু একটা ভাবনাই ফেলেছে তাকে। সকালের আলো জানালা দিয়ে এসে পড়েছে ডাইনিং রুমের চকচকে টেবিলে। পরিবারের সবাই একে একে খেতে বসেছে। রোকসানা, হৈমন্তী, ইনায়েত, রফিক, রিমি, সাবের সবাই ব্যস্ত নাস্তার আয়োজনে। হৈমন্তী খাবার দিতে দিতে বললেন, কাল রাতে এত কিছু হলো, আজ ইচ্ছে কেমন আছে রোকসানা? রোকসানা হালকা হাসি দিয়ে বললেন, ভালো আছে আপা, এখনও একটু দুর্বল, ওষুধের প্রভাব আর স্যালাইনের জন্য একটু শক্তি পেয়েছে। ওদিকে লিভিং রুমের সোফায় ইচ্ছে বসে আছে, পাশে ঈশিতা বসে আপন মনে গল্প করছে। মাঝে মাঝে হাসির শব্দ ভেসে আসছে। ঈশিতা বলছিল, জানিস, রিমি চাচি আমাকে বলে, দুশোর ভাই আর মীরা আপু এত দেরি পর্যন্ত ঘুমাচ্ছে, মনে হচ্ছে যেন কেউ রাজপুত্র রাজকন্যা। ইচ্ছে হেসে বলল, তুই না চাচির কথায় সব সময় হাসিস, দুশোর ভাই কি এখনো ওঠেনি? ঈশিতা মাথা নেড়ে বলে, না রে, মীরা আপুকেও এখনো দেখছি না, এত গুম। তাদের কথোপকথনের মাঝেই রিমি একগাল হাসি নিয়ে এসে বলল, তোমরা কি আবার দুশোর আর মীরা নিয়ে আলোচনা করছো? আহারে, দুশোর তো সারা রাত জেগেছিল তোর খোঁজ নিতে ইচ্ছে, আর তুই এখন তার গুম নিয়ে হাসাহাসি করছিস। ইচ্ছে তখন একটু অবাকই হলো, দুশো সারা রাত তার জন্য জেগেছিল। মুখে কিছু না বললেও মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি খেলা করতে থাকলো। ঈশিতা মুখ টিপে হাসলো আর বলল, আসলে চাচি, দুশোর ভাই তো ভালো, কিন্তু মীরাপুর তো। রিমি ধমকের সুরে বলল, বাহ, কি সুন্দর চালাকি চলতেছে, চল তোদের দুজনকে খেতে বসাই। ঈশিতা হেসে বলল, চলো চলো, তোমার ধমকে কিছু বলাই যায় না।
ওদিকে খাওয়ার টেবিলে হৈমন্তী ধূসর আর মীরার অনুপস্থিতি নিয়ে রোকসানাকে বললেন, আজকালকার ছেলেমেয়েরা কেমন অলস হয়ে গেছে, এই সময়েও ঘুমিয়ে আছে, কি ব্যাপার? রফিক হাসতে হাসতে বলল, ওদের উঠিয়ে আনবো? এনায়েত হাত তুলে বলল, থাক, উঠবে, আজ তো শুক্রবার, একটু বেশি করে ঘুমাক। সবাই হাসির মাঝে নাস্তার ব্যস্ততায় মেতে উঠল, আর ইচ্ছে সোফায় বসে ঈশিতার সঙ্গে খুনসুটিতে মেতে রইল। ধূসরের কথাটা বারবার মনে করলেও মুখে কিছুই বলল না। ইচ্ছে ও ঈশিতা খেতে বসেছে। টেবিলে নানান রকম খাবারের আয়োজন। রোকসানা যত্ন করে ইচ্ছের প্লেটে কিছু তুলে দিতে গিয়ে বললেন, বেশি খেতে হবে মা, শরীর ঠিক করতে হবে। ইচ্ছে মাথা নিচু করে ছোট্ট করে হাসল, আর ঈশিতা পাশে বসে খুনসুটি করতে লাগলো। এমন সময় ধূসর নিচে নামল। সবে গোসল সেরে এসেছে, তার বেজা চুল থেকে এখনো পানি পড়ছে। সাদা শার্টের কলার ভিজে গায়ে লেগে আছে। ফ্রেশ লুকটা যেন আরও আকর্ষণীয় লাগছে। ধূসর হাতে তোয়ালে চুল মুছতে মুছতে টেবিলের দিকে এগিয়ে এলো। ইচ্ছে যখন প্রথমবার ধূসরকে দেখেছিল তখন তার মনে পড়ে গেল গতরাতে তার অদ্ভুত অবয়ব, মুখে এক অদ্ভুত চিন্তার দৃষ্টি। দরজায় দাঁড়িয়ে থাকা সেই পুরুষের চেহারাটা যেন ঠিক কল্পনার মতোই ছিল, যেন তার চোখের পলক ফেলতে ভুলে গিয়েছে। চোখে গভীরতা ছিল যা ইচ্ছেকে বিভ্রান্ত করে দেয়। তার সৌন্দর্য, তার উপস্থিতি, সব কিছু যেন ইচ্ছের মনে এক অদ্ভুত ধরনের প্রশান্তি ও কাঁপন তৈরি করছিল। প্রথমবার সে ভাবল, এত সুন্দর একজন মানুষকে দেখার পর আর কিছু ভাবাই যায় না। ইচ্ছে এক ঝলক তাকিয়ে চোখ নামিয়ে নিল, আর ঈশিতাকে ঠিক থাকতে পারল না। ফিসফিস করে বলল, দেখেছিস ইচ্ছে? আহারে, আমার বাইরে কোনো দিন এভাবে দেখেছি, সবসময় তো কল আর কল। ইচ্ছে হেসে বলল, চুপ কর তো, খা চুপচাপ। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নামলো মীরা, শর্ট একটা টপ আর টাইট ফিটিং জিন্স পরে। বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে আসছিল। তার সাজগোজ যেন একটু বেশি জাঁকজমকপূর্ণ মনে হচ্ছিল। মীরার লম্বা চুল এলোমেলোভাবে পড়েছে কাঁধে, ঠোঁটে হালকা লিপস্টিকের আভা, আর টপটা এমনভাবে টাইট যে ঈশিতা তখন আর চুপ থাকতে পারল না। ইচ্ছের কানে ফিসফিস করে বলল, এই দেখ কি স্টাইল, নাস্তার টেবিলে আসছে নাকি র্যাম্পে হাঁটতে নেমেছে? ইচ্ছে ঈশিতাকে ধমক দিয়ে বলল, এভাবে বলিস না রে, সবাই শুনতে পাবে। ঈশিতা হাসতে হাসতে বলল, আরে শুনুক না, আমি তো সত্যিটাই বলেছি। ধূসর ভাই একটু পর যদি তাকিয়ে দেখে তো বুঝবি। ধূসর তখন টেবিলে বসে গম্ভীর মুখে খেতে শুরু করেছে। তার সামনে মীরা জায়গা নিয়ে দৃঢ় পায়ে বসল। ঈশিতা আবারও ফিসফিস করে বলল, এবার ভাইয়ের প্রকাশটা দেখ। ইচ্ছে কাঁধে একটা আলতো ধাক্কা দিয়ে বলল, তুই খুবই খারাপ রে। হৈমন্তী তখন ধূসরকে বললেন, রাতে ভালো ঘুম হয়েছিল? ধূসর হালকা হেসে বলল, জি মা, ভালোই হয়েছে, আজ অনেক দেরি হয়ে গেল উঠতে। মীরা তখন ধূসরকে উদ্দেশ্য করে বলল, তাহলে ব্রেকফাস্টটা ভালো করে এনজয় করো ধূসর, ট্রিপে কিন্তু অনেক মিস করেছি তোমাকে। ঈশিতের চোখ উল্টে বলল, উফ, অভিনয় দেখতে হবে নাকি? ইচ্ছে হাসি চেপে খেতে লাগলো। তার মনে মনে ভাবলো, ধূসর ভাই কি আদৌ এসব কিছু খেয়াল করে? অন্যদিকে বাকি সবার খাওয়া শেষ হলে তারা ধীরে ধীরে লিভিং রুমে চলে যায়। হৈমন্তী, রফিক, এনায়েত, রোকসানা সবাই নিজেদের মধ্যে গল্পে মেতে ওঠে। বাড়ির পরিবেশটা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে, যেন অনেকদিন পর সবাই একসাথে বসেছে। তবে খাবার টেবিলে তখনও 4 জন বসে আছে, ধূসর, মীরা, ইচ্ছে আর ঈশিতা। ধূসর ধীরগতিতে খাচ্ছে, যেন কোথাও তার তাড়া নেই। মীরা পাশে বসে চুপচাপ খাচ্ছে, মাঝে মাঝে ধূসরের দিকে তাকিয়ে আবারও চোখ সরিয়ে নিচ্ছে। ঈশিতা মুখে হালকা হাসি ধরে রেখেছে, কিন্তু তার নজর সবসময় মীরার দিকে, যেন নতুন কিছু খুঁজে বের করার চেষ্টা করছে সে। ইচ্ছে খাবারের সঙ্গে খেলছিল, চামচ দিয়ে ধীরে ধীরে নাড়াচাড়া করছিল প্লেটে রাখা ভাত। সারা রাতের অসুস্থতার ক্লান্তির ছাপ এখনও চোখে মুখে স্পষ্ট, মুখটাও যেন প্যাকাশে হয়ে আছে। তখনই হঠাৎই ধূসর ইচ্ছের দিকে না তাকিয়েই নিস্পৃহ স্বরে বলে উঠল, শরীর কেমন এখন ইচ্ছে? ধূসরের কণ্ঠস্বর শুনে ঈশিতা হালকা হাসল, আর মীরা ব্রুকুসকে তাকালো ইচ্ছের দিকে। ইচ্ছে চমকে উঠে সামান্য অপ্রস্তুত হয়ে বলল, ভালো ভালো আছি। ধূসর তখনও চোখ তুলে তাকালো না, হাতের চামচটা আস্তে আস্তে প্লেটে রেখে বলল, ঠিকমতো খাও, শরীর দুর্বল হয়ে পড়েছে, এইভাবে না খেলে আবার অসুস্থ হয়ে পড়বে। ঈশিতে পিস করে ইচ্ছের কানে কানে বলল, দেখলি কি কেয়ারিং। ইচ্ছে মুখ নিচু করে লজ্জায় খাবার গিলিয়ে নিল, আর মনে মনে ভাবল, ধূসর কি আসলে ওর জন্য চিন্তা করে, নাকি এ শুধু একরকম ভদ্রতা।
মানুষটার সাথে যে তার সাক্ষ্যটা এতটা এগোয়নি। কখনো ফোনে কথা হয়েছে শেষ কবে মনেই নেই। অজানা কারণে ধূসরকে সে এড়িয়ে চলত। মীরা তখন হালকা গলায় বলল, ইচ্ছে ঠিক হয়ে যাবে, আমিও তো ঠিক মতো খাই না, কিছুই হয় না। ধূসর কপালের ভাঁজ স্পষ্ট করে মীরার দিকে তাকালো। সবাই এক নয় মীরা, ইচ্ছে ছোট, ওর যত্ন দরকার। মীরা ঠোঁট কামড়ে কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেল। ঈশিতা চুপি চুপি বলল, কি দারুণ ব্যাটিং দিল, হাহ। ইচ্ছে একগাল লজ্জা নিয়ে খাবার খেতে লাগলো, আর ধূসর তার খাওয়ায় মন দিল যেন কিছুই হয়নি। ধূসর খাওয়া শেষ করে দৃঢ় পায়ে উঠে লিভিং রুমের দিকে এগিয়ে যায়। লিভিং রুমে ইনায়েত, রফিক এবং সাবের বসে গল্পে মেতেছিল। কালকে অল্প কিছু আত্মীয় আসলে দেখা করে রাতেই ফেরত গেছে কয়দিন পর, আবার এমনিতেও আসতে হবে এই ভেবে। ধূসর এসে সোফায় গা এলিয়ে বসে বাপ চাচাদের আলাপে যোগ দেয়। তার চোখে ক্লান্তির ছাপ থাকলেও মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। মাঝে মাঝে চায়ের কাপে চুমুক দিতে দিতে মনোযোগ দিয়ে বড়দের কথাগুলো শুনছিল। অন্যদিকে ইচ্ছে খাওয়া শেষ করে চুপচাপ নিজের ঘরের দিকে পা বাড়ায়। শরীরটা এখনো দুর্বল, তবুও মন খারাপটা যেন আরও বেশি ভর করেছে। দরজা খুলে ঘরে ঢুকে একটু বিশ্রাম নিতে ভাবছিল, কিন্তু বিছানার উপর রাখা একটা মাঝারি আকারের বক্স দেখে থমকে দাঁড়ালো। কেউ যে ওর ঘরে ঢুকেছে সেটা টের পায়নি। বক্সটা হাতে নিয়ে ভাবতে লাগলো কে রেখেছে এটা। ধীরে ধীরে হাতের আঙ্গুল দিয়ে মোড়কটা খুলল। ভিতরে সাজানো ছিল রঙিন 17টি শাড়ি, লাল, নীল, বেগুনি, সবুজ, আরও কত রঙের। একটার পর একটা শাড়ি বের করে দেখতে লাগলো ইচ্ছে, যেন নিজের চোখে বিশ্বাস করাতে পারছে না। বক্সের এক কোণায় রাখা ছোট্ট একটা খাম চোখে পড়ল। কাপা হাতে খাম খুলে ভিতরের চিঠিটা বের করলো। সেখানে ছোট্ট একটা বাক্যে লিখে রয়েছে, সে আমার ইচ্ছে করি। লিখাটার দিকে সে ইচ্ছে থম মেরে বসে থাকে। কে লিখেছে, কেন এই উপহার? মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, কিন্তু কোনো উত্তর খুঁজে পায় না। শাড়িগুলো একেবারে গুনে দেখে, ঠিক 17টা, তার বয়সের সমান। বুকের ভিতর কেমন যেন একটা অজানা অনুভূতি দোলা দেয়, ভালো লাগার বিস্ময়ের এক মিশ্র অনুভূতি। ইচ্ছে চিঠিটা শক্ত করে ধরে রেখে জানালার দিকে তাকায়। বাহিরের বাতাসে গাছের পাতাগুলো দুলছে, যেন কোনো রহস্যের ইশারা দিচ্ছে। হঠাৎই ঈশিতা দরজার বাহিরে এসে ডেকে উঠল, ইচ্ছে, দরজা খুলবি? কি করছিস ভিতরে? ধূসর ভাই, কিন্তু কেন এত শাড়ি, এমন উপহার কেন? মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, তবু আপাতত কিছু না ভেবে চুপচাপ থাকার সিদ্ধান্ত নেয়। পরে সময় হলে ধূসর ভাইকে জিজ্ঞেস করবে। চিঠিটা আবারও খামে ঢুকিয়ে আলমারির এক কোণে রেখে দেয়, যেন কেউ দেখতে না পায়। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকায়। আচমকাই মনে হয় শাড়িগুলো পরলে কেমন লাগবে তাকে। নিজের মনে একটু লজ্জা পেয়ে দ্রুত সেখান থেকে সরে আসে। বাহিরেই ঈশিতার ডাকে স্তম্ভিত ফিরে পেয়ে দরজা খুলে দেয়। ঈশিতা বলে, তুই এখানে একা একা কী করছিস? চল, নিচে সবাই গল্প করছে। ইচ্ছে মাথা নাড়ায়, তুই যা, আমি একটু পর আসছি। ঈশিতা চলে যেতেই ইচ্ছে জানালার দিকে তাকায়। বাহিরে ধূসর ভাই লিভিং রুমে বসে হাসি মুখে কথা বলছে। মনে মনে ভাবে, ধূসর ভাই কি সত্যি এসব দিয়েছে? সকাল গড়িয়ে দুপুর। লিভিং রুমটা প্রায় ফাঁকা হয়ে গেছে। বাড়ির সবাই যে যার কাজে বেরিয়ে পড়েছে। শুধু ধূসর বসে আছে সোফায়, কোলের উপর খোলা ল্যাপটপ। আঙুলগুলো দ্রুত গতিতে কিবোর্ডে চলছিল। মাঝে মাঝে ব্রোকুসকে মনোযোগ দিচ্ছিল স্ক্রিনের দিকে। ঈশিতা ধীরে ধীরে এসে ধূসরের সামনে ঘুরোঘুরি করতে লাগলো, একবার এদিক একবার সেদিক। ধূসর প্রথমে খেয়াল না করলো, কিছুক্ষণ পর বিরক্ত হয়ে ল্যাপটপের উপর হাত রেখে তাকিয়ে বলল, কি হয়েছে, এভাবে গুড়গুড় করছিস কেন? ঈশিতা ঠোঁটে রহস্যময় হাসি ফুটিয়ে বলল, কিছু না ভাইয়া, এমনি। ধূসর ভ্রু তুলে বলল, তুই যখন এমনি বলিস তখন কিছু না কিছু তো থাকেই, কি দরকার, তাড়াতাড়ি বল। ঈশিতা একটু ইতস্ত করে পায়ের আঙ্গুল দিয়ে মেঝেতে আঁকিবুকি কাটতে লাগলো, মুখে দুষ্টমির ছাপ স্পষ্ট। ধূসর হালকা শ্বাস ফেলে আবার স্ক্রিনের দিকে মনোযোগ দিল। জানতো ঈশিতার দুষ্টমির পিছনে কিছু না কিছু কারণ তো আছেই, কিন্তু ঈশিতা তো চুপ করে থাকার মেয়ে নয়। ধূসর আরেকটা বার তাকাতে বলে উঠল, ভাইয়া, সামনে তো মাধ্যমিক পরীক্ষা, আজ আমাদের অ্যাডমিট কার্ড নিতে যেতে হবে। ধূসর ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ব্রুকুসকে বলল, তাই, তাহলে যা, নিয়ে আয়, আমাকে কেন বলছিস? ঈশিতা মুখ বাঁকিয়ে বলল, একা যেতে ইচ্ছে করছে না ভাইয়া, ইচ্ছেকে বলেছিলাম, কিন্তু মা তো সঙ্গে সঙ্গে বারণ করে দিলেন, বলেছে ইচ্ছে অসুস্থ, বেরোতে পারবে না।
দূষর মাথা হেলিয়ে বলল, ঠিকই তো বলেছে, ওর শরীর তো এখন ভালো না। ঈশিতা দূষরকে একটু কাছে এসে অনুনয়ের সুরে বলল, এই জন্যই তো ভাবলাম তুমি যদি আমাদের গাড়ি করে নিয়ে যাও তাহলে মা আর কিছু বলবে না। ইচ্ছে ওর নিজের অ্যাডমিট তো নিতে হবে, তাই না? দূষর চুপচাপ ঈশিতার কথাগুলো শুনি কিছুক্ষণ ভেবে বলল, মাকে গিয়ে বলিস আমি নিয়ে যাব। ঈশিতার মুখে হাসি ফুটে উঠল, সিরিয়াসলি ভাইয়া? তাহলে আমি এখনই গিয়ে বলে আসি। দূষর মাথা নাড়িয়ে আবারও নিজের কাজে মনোযোগ দিল, কিন্তু ঈশিতার উচ্ছ্বাস নিয়ে ছুটে বেরিয়ে যায়। সে জানতো দূষর ভাইয়ের সঙ্গে গেলে মার কোনো আপত্তি তুলবে না, আর ইচ্ছেও একটু বাইরে যেতে পারবে। ইচ্ছে ঘরের বিছানায় আদাশোয়া অবস্থায় সময় কাটাচ্ছিল। হাতে ধরা ছিল একটা উপন্যাস। পুরনো বইয়ের গন্ধটা যেন একটুখানি স্বস্তি এনে দিচ্ছিল তার অসুস্থ শরীরে। মাথার কাছে রাখা পানির গ্লাসে হালকা গোলা পানির আভাস, যা হয়তো সকাল থেকে আর খাওয়াই হয়নি। ইচ্ছে ক্লান্ত চোখে দুপাতা উল্টে দেখছিল, কিন্তু মনোযোগ ছিল না একদমই। শরীরের দুর্বলতা যেন পায়ের মাঝে অবশ হয়ে আটকে আছে। ফোনের অভাবটাও বেশ অনুভব হচ্ছিল। কয়েকদিন আগে কোথাও হারিয়ে ফেলার পর এখনও নতুন ফোন কেনা হয়নি। মা বারবার বলছেন পরীক্ষা শেষ হলে কিনে দিবে। ইচ্ছে মাঝে মাঝে অস্থির হয়ে ওঠে, কত কিছু হাতের নাগালের বাহিরে চলে গেছে এখন। ঠিক এমন সময় দরজা ধাক্কা দিয়ে ঈশিতা দৌড়ে ঘরে ঢুকলো, তার স্বভাব সুলভ চঞ্চলতায় ভরা। ইচ্ছে বইয়ের দিকে তাকিয়ে বলল, এই না বললাম দরজায় টোকা দে। ঈশিতা হাসি মুখে একটানে বইটা ইচ্ছের হাত থেকে নিয়ে বলল, ইচ্ছুর বাচ্চা, এবার রেডি হ, মা রাজি হয়েছে, এবার অ্যাডমিট নিতে যাবে। ইচ্ছে অবাক হয়ে বলে উঠল, সত্যি? বড় মা তো যেতে দিচ্ছিল না। ঈশিতা রহস্যময় হাসি দিয়ে বলল, হ্যাঁ, কিন্তু কারণটা জানিস? দূষর ভাই আমাদেরকে নিয়ে যাবে। মা বলেছে ভাই সঙ্গে থাকলে কোনো সমস্যা নাই। ইচ্ছের মুখটা এক মুহূর্তের জন্য যেন থমকে গেল। দূষর ভাই? কাল রাতের আবসা অবয়বটা হঠাৎ করে চোখের সামনে ভেসে উঠল। মনে পড়ল ঘুমের ঘরে তাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, কিন্তু ঈশিতা তাকে সময় দিল না আর বাবার। উঠ উঠ, জলদি রেডি হ, দূষর ভাই কিন্তু তাড়াতাড়ি নিচে নামতে বলেছে, দেরি করলে মেজাজ খারাপ হয়ে যাবে তার। ইচ্ছে এরকম বাধ্য হয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার ভিতরে যেন মিশ্র অনুভূতির জোয়ার বইছে। দূষর ভাইয়ের সামনে যেতে একটু সংকোচ, কিন্তু বাহিরে যাওয়ার আনন্দও কম না। ঈশিতা যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে, আর ইচ্ছে দৃঢ় পায়ে আলমারির দিকে এগিয়ে গেল পোশাক নিতে। ইচ্ছে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ঈশিতার উত্তেজিত কণ্ঠে সাড়া দিল, তার ভিতরে এক অদ্ভুত এক লজ্জা কাজ করে। দূষর ভাইয়ের নাম শুনলেই কোথাও যেন একটা অজানা এক অস্বস্তিক গলায় দলা পাকিয়ে ওঠে। কাল রাতের আফসার স্মৃতি, দূষর ভাইয়ের সে চিন্তিত মুখ, দরজায় দাঁড়িয়ে থাকা চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে। ইচ্ছে দ্রুত মাথা জাকিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু বুকের ভিতর কেমন যেন অস্থির লাগে। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ঈশিতা জোরে ধাক্কা দিয়ে বলল, তাড়াতাড়ি কর, ভাই অপেক্ষা করছে। ইচ্ছে কোনো রকম হাসির ভান করে পোশাক নিতে এগিয়ে গেল, কিন্তু দূষণ নামটা মাথার ভিতর যেন অকারণেই ঘুরপাক খাচ্ছিল। লিভিং রুমে আরাম করে বসে আছে মীরা, তার পরনে ট্রেন্ডি ফিটিং ড্রেস। সাজগোছে আলাদা নজর কাড়ার চেষ্টা স্পষ্ট। পাশে দূষর বসে, কালো প্যান্ট আর হালকা সাদা শার্ট পরা, কানে এয়ারপোর্ট লাগিয়ে কারো সাথে গম্ভীর মুখে কথা বলছে। তার তীক্ষ্ণ চোখে মনোযোগের ছাপ, যেন পুরো পৃথিবী থেকে সে বিচ্ছিন্ন হয়ে কাজেই ডুবে আছে। মীরা দৃষ্টি দূষরের উপর স্থির, যেন চোখ দিয়ে প্রতিটা ভঙ্গি খিলে খাচ্ছে। দূষরের মুখের হালকা দাঁড়িয়ে চুলের নিখুঁত সেটিং, সব কিছুতেই মীরার আগ্রহের অভাব নাই। মাঝে মাঝে সে চুলে হাত দেয়, কিংবা ফোনে কিছু স্ক্রল করে দূষরের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, কিন্তু দূষর একদমই নির্বিকার, নিজের জগতেই মগ্ন। মীরার চোখে দৃষ্টিতে একরকম অধিকার বোধের ছাপ, যেন দূষর শুধু তারই, কিন্তু দূষরের নির্বিকার ভাবনায় হয়তো সে নিজেকেই খুঁজে পায় না। ঈশিতা দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামে, মুখে স্পষ্ট বিরক্তি। মীরার গতিবিধি তার চোখ এড়ায় না, কীভাবে তার ভাইকে চোখ দিয়ে গিলে খাচ্ছে সেটা দেখে তার রাগ যেন আরও বেড়ে যায়। ঈশিতার হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। ইচ্ছে পাশে দাঁড়িয়ে থাকায় কিছুটা শান্ত থাকার চেষ্টা করে। ইচ্ছে দৃঢ় পায়ে নামছে, পরনে সাদা ফুল স্লিভস গাউন, ওড়নাটা গলায় ফেলা, দুপাশে ঝুলে পড়েছে, চুলগুলো খোলা, একপাশে এলোমেলোভাবে ঠিকে আছে। অসুস্থতার ছাপ মুখে স্পষ্ট হলেও তার সহজ সরল সৌন্দর্য যেন সব কিছুকে ছাড়িয়ে যাচ্ছে। ঈশিতা পাশে দাঁড়িয়ে গুনগুন করতে থাকলেও ইচ্ছে চুপচাপ, চোখ নিচু। ঠিক তখনই দূষর এক মুহূর্তের জন্য ঈশিতার দিকে তাকায়।
আর পাশের ছোট্ট পুতুল সদৃশ ইচ্ছের দিকে নজর পড়ে। গোলগাল মুখ, গালের পাশে ছোট তিল। অসুস্থতার ক্লান্তি মিশে গেলেও যেন এক অদ্ভুত মায়াবী ভাব ফুটে উঠেছে। দোসর এক মুহূর্ত চুপ করে থাকে, যেন কিছু চিন্তা করার চেষ্টা করছে সে। ঈশিতা দূষরের দৃষ্টি লক্ষ্য করে ইচ্ছের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কি হলো ভাইয়া? দূষর হালকা গম্ভীর গলায় বলে ওঠে, তাড়াতাড়ি গাড়িতে ওঠ, দেরি হয়ে যাচ্ছে। মীরা চোখের পলক ফেলতে ভুলে দূষরের ইচ্ছের দিকে দৃষ্টি পর্যবেক্ষণ করে, আর মনে মনে যেন কিছু আঁচ করার চেষ্টা করে। দূষর তাড়াতাড়ি গাড়িতে উঠতে বলে, গলার স্বর এক ধরনের অধৈর্যতা স্পষ্ট। বলে সে লম্বা পায়ে হেঁটে বাড়ির বাহিরে রাখা গাড়ির দরজা খুলে ভিতরে বসে পড়ে। তার চোখে পনির স্ক্রিনে, কানে এয়ারপড লাগানো, যেন চারপাশের কিছু নিয়েই সে মাথা ঘামাচ্ছে না। ঠিক তখনই মীরা, ঈশিতার ইচ্ছে বাড়ির দরজা পেরিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ায়। মীরা একটু এগিয়ে এসে দরজার হ্যান্ডেলে হাত রাখে, মুখে একটা জেতার হাসি, যেন নিশ্চিত ছিল যে দূষরের ফাঁসে সে বসবেই। দরজা খুলে নিষ্পৃহ ভঙ্গিতে দূষরের ফাঁসে বসে পড়ে। হাত দিয়ে হালকা চুল ঠিক করে নিয়ে চোখের কোণ দিয়ে দূষরকে দেখে নেয়। ঈশিতা মীরার এই দৃশ্য দেখে মুখ বেংসে দিয়ে পিস করে ইচ্ছেকে বলে, এই নাটক এখন দেখতে হবে নাকি রে? ইচ্ছে একটু হেসে মাথা নাড়ায়। কিছু না বলেই চুপচাপ ঈশিতার হাত ধরে গাড়ির পেছনের দরজা খুলে ব্যাক সিটে বসে পড়ে। ঈশিতা বসেই আবার পিস করে বলে, শুধু বসলে না, এখন থেকে কথা বলার বাহানা খুঁজবে। ইচ্ছে আস্তে করে বলে, চুপ করতো, শুনে ফেলবে। দূষরের মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন পাশে কে বসলো তা তার দেখার প্রয়োজনই নেই। কিন্তু ঈশিতা মীরার প্রতিটি ভঙ্গি খুঁটিয়ে দেখে, আর মনে মনে বিরক্ত হয়। গাড়ি চলতে শুরু করেছে, আর ঈশিতা একপাশে ইচ্ছেকে টেনে নিয়ে পিস করে বলল, দেখিস এক্ষুনি গল্প শুরু হবে। অন্যদিকে দৃশ্যপট বদলে যায় আমেরিকার একটি শীর্ষস্থানীয় গোয়েন্দা সংস্থার অফিসে। একটি আধুনিক সুরক্ষিত কনফারেন্স রুমে কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা বসে আছেন। চারপাশে মনিটরে ভেসে উঠছে বিভিন্ন গোপন নথি, স্যাটেলাইট চিত্র এবং সার্ভেলেন্স ফুটেজ। ঘরের পরিবেশ বেশ চাপা, আলো কম, শুধু স্ক্রিনের ঝলকানিতে সবার মুখের চিন্তার ছাপ স্পষ্ট। সেন্ট্রাল মনিটরের সামনে দাঁড়িয়ে আছেন একজন অভিজ্ঞ এজেন্ট। তার পরিচয় স্পেশাল এজেন্ট জ্যাকসন কোল। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আমাদের কাছে তথ্য এসেছে যে সাম্প্রতিক ঘটনাগুলোর পিছনেই আন্তর্জাতিক সংযোগ রয়েছে। বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ সেল সক্রিয় রয়েছে এবং তাদের সাথে আমাদের দেশের নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। একজন কর্মকর্তা প্রশ্ন করলেন, আপনার কি মনে হয় তারা কোনো বড় পরিকল্পনার অংশ? জ্যাকসন হালকা মাথা নাড়িয়ে মনিটরের দিকে তাকিয়ে বললেন, আমাদের ধারণা তারা শুধু ছোটোখাটো অপরাধের বাহিরে বড় কিছু প্ল্যান করেছে, তবে তাদের মূল উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। আরেকজন এজেন্ট মনিটরের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, আমরা এই ব্যক্তিটিকে ফলো করছি। তার গতিবিধি সন্দেহজনক। সে সম্প্রতি ঢাকায় প্রবেশ করেছে এবং সে কিছু গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করেছে বলে আমাদের বিশ্বাস। দূষর গাড়ি থামিয়ে স্কুল গেটের সামনে এসে বলল, তোমরা নেমে যাও, আমি গাড়ি পার্ক করছি। ইচ্ছে আর ঈশিতা দৃঢ় পায়ে গাড়ি থেকে নেমে গেল। দূষর মীরার দিকে তাকিয়ে বলল, তুই গাড়িতে বসে থাক, আমরা একটু পরে চলে আসছি। মীরা মুখ বার করে বলল, আমি গেলে সমস্যা কি? দূষর সংক্ষিপ্ত উত্তর দিল, স্কুলের ভিতর বাহিরের কাউকে ঢুকতে দেয় না, অপেক্ষা কর। মীরার কিছু না বলে গাড়িতে বসে রইল, মুখে অসন্তুষ্টের ছাপ স্পষ্ট। ইচ্ছে আর ঈশিতা দূষরকে অনুসরণ করে স্কুলের গেট পেরিয়ে অফিস রুমের দিকে চলে গেল। চারপাশে অনেক ছাত্রছাত্রী আর অভিভাবকদের ভিড়। সবার মধ্যে পরীক্ষার প্রস্তুতি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। অফিস রুমের সামনে গিয়ে দূষর হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকলো, আর ঈশিতা খুশি মুখে বলল, ভাইয়া তুমি না এলে মা আসতেই দিত না আমাদের। ধন্যবাদ। দূষর হালকা হাসলো, ঠিক আছে, এখন চুপচাপ অ্যাডমিট নিয়ে তাড়াতাড়ি বের হও, অনেক কাজ আছে। ভিতরে অফিস সহকারী অ্যাডমিট কার্ড হাতে দিলেন। ঈশিতা দ্রুত চেক করে নিয়ে বলল, ইচ্ছু, তোর নাম ঠিক আছে, ছবিটাও ঠিক আছে। ইচ্ছে মাথা নেড়ে বলল, সবই ঠিক আছে। দূষর একটু বিরক্তি গলায় বলল, হয়ে গেলে চলো, বাহিরে গরম। তিনজন বাহিরে বেরিয়ে এলে দূর থেকে মীরাকে দেখা যায়। সে অদর্শ হয়ে গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। দূষর হালকা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই মেয়েকে নিয়ে আসাটাই ভুল হয়েছে। ঈশিতার ইচ্ছে মুখ চেপে হাসল, আর তিনজন দ্রুত পায়ে গাড়ির দিকে এগিয়ে যায়। রাতের নীরবতা ভেঙে ইনায়েত ও রফিক তালুকদারের হিসেবের খসখস শব্দ ভেসে আসছে। তারা দুজনে বসে কাগজপত্র ঘেঁটিয়ে ব্যবসায় লাভ লোকসান যাচাই করছে।
মাঝে মাঝে নিচু গলায় কিছু আলোচনা করছে। বাড়ির অন্যদিকে রোকসানা ও হৈমন্তী টিভির সামনে বসে প্রিয় সিরিয়াল দেখছে। রোকসানা হালকা হেসে বলল, এই নায়িকা তো আজ আবার বোকামি করলো। হৈমন্তী বলল, সব সিরিয়ালেই একই কাহিনী, কিন্তু দেখতেও তো ছাড়িস না। পাশে বসে মালা কাজের মেয়েটি মনোযোগ দিয়ে চুলে তেল দিচ্ছে, কিন্তু তার চোখও মাঝে মাঝে টিভির দিকে চলে যায়। ইচ্ছে আর ঈশিতা নিজেদের ঘরে ব্যস্ত। ঈশিতা বই নিয়ে বসেছে, আর ইচ্ছে জানালার পাশে দাঁড়িয়ে চুপচাপ বাহিরে তাকিয়ে আছে। মনের মধ্যে নানান ভাবনা খেলা করছে। ঠিক এমন সময় দরজার সামনেই গাড়ির শব্দ। দুশোর বাড়িতে ফিরে এসেছে। দরজা ঠেলে ঢুকতেই হৈমন্তী উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আব্বা, ফ্রেশ হয়ে আসো, তোমাকে খেতে দিচ্ছি। দুশোর ক্লান্ত চোখে মৃদু হেসে বলল, না মা, খেতে হবে না, খেয়ে এসেছি, শুধু 1 কাপ কফি পাঠিয়ে দিয়ে উপরে। হৈমন্তী একটু থেমে বলল, তুই এতদিন পর বাড়ি ফিরলি, অথচ না খেয়ে থাকিস কেন বলতো? অন্তত একটু কিছু খেয়ে যা। দুশোর হালকা মাথা নেড়ে উপরের দিকে চলে গেল। তার ভারী পায়ের শব্দ দাপে দাপে মিলিয়ে গেল শ্রেণীর উপরে। রোকসানা মালাকে বলল, মালা, যা তো 1 কাপ কফি বানিয়ে দে দুশোরকে। মালা মাথা নাড়ল, জি খালা, এখনই বানিয়ে দিচ্ছি। সারাদিনের ব্যস্ততার পর বাড়িতে এক ধরনের প্রশান্তি নেমে এসেছে। সবাই যার যার কাজে মগ্ন, আর দুশো তার নিজের চিন্তায় ডুবে গেছে। মালা উঠে কফি বানানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। কাপে দোয়া ওঠা কফি কেমন তীব্র গন্ধ। মানুষ কিভাবে খায় এসব? ভাবতে ভাবতে উপরে যাওয়ার জন্য রওনা দেয় মালা। ইচ্ছের ঘরের সামনে পার হওয়ার আগেই ঈশিতা গিয়ে কফির কাপটি হাতে নিয়ে বলে, আমি দেব ভাইয়াকে, তুই তোর কাজ কর। মালা মৃদু হাসি দিয়ে চলে যায়। ঈশিতা কফির কাপ হাতে নিয়ে দুশোর ভাইয়ের ঘরে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। ঠিক তখনই ঈশিতার ফোন বেজে ওঠে। ঈশিতা একটু বিরক্ত মুখে ইচ্ছেকে ডেকে বলে, ইচ্ছু, তুই একটু নিয়ে যা তো কফিটা, আমার বান্ধবীর ফোন আসছে। ইচ্ছে কফি দেওয়ার ব্যাপারে বারণ করলো। ঈশিতা বলে, আরে কফি দিতে আর কতক্ষণ লাগবে? ভাইয়া তো সারাদিন বাহিরে ছিল, মনে হয় মাথা ব্যথা করছে, তুই দিয়ে আয় প্লিজ। মনের মধ্যে কিছুটা দ্বিধা নিয়ে ইচ্ছে কফির কাপ হাতে নিয়ে দুশোর ভাইয়ের দরজার দিকে এগিয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে নক করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। একটু ধাক্কা দিয়ে দরজা খুলতেই দুশোর ভিতর থেকে দরজা খুলে বাহিরে আসছিল। দুজন একে অপরকে না দেখতে পেয়ে ধাক্কা লাগে, আর ইচ্ছে দুশোর ভাইয়ের বুকে গিয়ে বাড়ি খায়। কফির কাপ হাতে থাকায় কিছুটা কফি ফ্লোরে ছিটকে পড়ে। দুশো তৎক্ষণাৎ পিছনে সরে গেল, আর ইচ্ছে হাত দিয়ে নিজেকে সামলে দাঁড়ানোর চেষ্টা করে। দুশোর কিছুটা বিস্মিত হয়ে বলে উঠল, তুমি এখানে কেন? ইচ্ছে গলায় অস্বস্তি নিয়ে বলে, ঈশিতা আমাকে পাঠিয়েছে কফি দিতে। দুশোর হাসতে হাসতে বলল, তাহলে ঈশিতা কফি দেওয়ার দায়িত্ব দিয়ে মানুষকে বিপদে ফেলছে? ইচ্ছে গাল লাল করে নিচু স্বরে বলল, আমি দুঃখিত, আপনার কফি ফ্লোরে পড়ে গেছে, আমি আরেকটা বানিয়ে পাঠাবো। দুশোর মৃদু হেসে বলল, আরেকটা বানানো দরকার নাই, আর হ্যাঁ, তুমি সাবধানে হাঁটা শিখো, না হলে কার বুকে কখন বাড়ি খাবে বলা তো যায় না। ইচ্ছে তাড়াতাড়ি মাথা নিচু করে বলল, জি, আমি যাচ্ছি। দুশো দরজার সামনে দাঁড়িয়েছিল। ইচ্ছে পাশ কাটিয়ে বের হতে গিয়ে আবারও প্রায় ধাক্কা খেয়ে যায়। দুশোর একটু পিছনে সরে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, এত তাড়াহুড়ো কিসের? আবার না ধাক্কা খেয়ে পড়ো। সকালের মিষ্টি আলো জানালা বেদ করে পর্দার ফাঁক গলিয়ে দুশোরের পিঠে পড়ছে। সূর্যের নরম উজ্জ্বলতা তার উদাম পিঠে ছড়িয়ে পড়েছে। শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে তার পেশি বহুল। ফিরে ধীরে ধীরে উঠানামা করছে। রাতের ক্লান্তি যেন এখনও কিছুটা লেগে আছে, তবু সূর্যের আলোয় তার ত্বকে এক অন্যরকম দীপ্তি ফুটে উঠেছে। সাদা চাদরের এক পাশ কাঁধ পর্যন্ত উঠে এসেছে, তবু তার উষ্ণ শরীরের আভাস স্পষ্ট। জানালা দিয়ে হালকা বাতাস এসে পর্দা নড়াচড়া করাচ্ছে। এক মুহূর্তের জন্য আলো আরও তীব্র হয়ে উঠে দুশোরের ঘুমন্ত শরীরের উপর ছড়িয়ে পড়েছে। ঘরের ভিতরে নিস্তব্ধতা, শুধু হালকা বাতাসের শব্দ আর দুশোরের মৃদু নিঃশ্বাসের ছন্দ। দুশোর একটু নড়ে, গভীর ঘুমের মধ্যে থেকে যেন একটু অস্বস্তি বোধ করে। এক হাতে চাদর সরিয়ে পাশে রাখা ফোনটা খোঁজার চেষ্টা করে, কিন্তু এখনও চোখ খুলতে ইচ্ছে করছে না। সকালে এত সুন্দর আলোয় তার ঘুম ভাঙার অভ্যেস নেই, কিন্তু আজ সূর্যের আলো জানালা ভেদ করে তার নিস্তব্ধ ঘুমে ব্যাঘাত ঘটিয়েছে। দুশোর ঘুমের গুণে ফোন রিসিভ করে, ব্রু কুঁচকে ওঠে, কিন্তু কোনো কথা বলে না, শুধু শুনতে থাকে। অপর প্রান্তে থেকে কি বলা হচ্ছে তা বোঝা যায় না, তবে দুশোরের মুখের অভিব্যক্তি বদলে যায় মুহূর্তেই। এক গা ক্লান্তি নিয়ে সে উঠে বসে, ফোনের স্ক্রিনের সময় দেখে নেয়। সকাল 6:30। এক মুহূর্তে ভাবলো, তারপর আর কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দিল।
মাথা ঝাঁকিয়ে যেন নিজের ধৈর্য ধরে রাখার চেষ্টা করে। তারপর দৃঢ় পায়ে উঠে দাঁড়িয়ে বাথরুমের দিকে এগিয়ে যায়। দরজা বন্ধ হতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকালো কয়েক মুহূর্তে। ঠান্ডা পানি ছিটা দেয় মুখে। নিজের মনকে শান্ত করার চেষ্টা করে। কেউ যেন অপেক্ষা করছে তার জন্য। আজকের সকাল আর 5টা সকালের মতো স্বাভাবিক নয়, এটা দস্যুর খুব ভালোভাবেই বুঝতে পারছে। সকালটা একটু অন্যরকম ব্যস্ততায় কাটছে। দুশুদ্ধের নানি আসবেন বলে বাড়িতে একটা আলাদা উচ্ছ্বাস কাজ করছে। রান্নাঘর থেকে নানান রকম সুগন্ধ ভেসে আসছে। মাংসের ঝোল, সবজি, পোলাও, সাথে মিষ্টান্ন তৈরি হচ্ছে। হৈমন্তী নিজে তদারকি করছেন, পাশে মালা সাহায্য করছে। রোকসানা স্কুল চলে যাওয়ার বাড়ির ভার এখন হৈমন্তীর উপর। কড়াইতে মশলা কষতে কষতে মালাকে বললেন, মালা, মাছগুলো ভালো করে কেটে ধুয়ে দে, নানি আসলে পছন্দের ইলিশ রাঁধবো। মালা কথা নেড়েই কাজে মন দিল। রান্নাঘরের গরমের মাঝে হৈমন্তী মাঝে মাঝে আঁচল দিয়ে ঘাম মুছছেন, কিন্তু মুখে একটা সন্তুষ্টির হাসি। অন্যদিকে ইচ্ছে 2 দিনে কিছুটা সুস্থ হলেও শরীরে এখনও দুর্বলতা রয়ে গেছে। সকালের সোনালি রোদে ছাদে রাখা দোলনায় বসে ঈশিতার ইচ্ছে একাডেমিক বই খুলে পড়ছে। সামনে মাধ্যমিক পরীক্ষা, তাই পড়াশোনা গুছিয়ে নেওয়া দরকার। দোলনাটা আস্তে আস্তে দুলছে। ইচ্ছে বইয়ের পাতায় চোখ রাখলেও মনোযোগ ঠিক ধরে রাখতে পারছে না। 2 দিনের অসুস্থতার পরেও শরীরটা যেন বেশ ক্লান্ত। ঈশিতা পাশ থেকে খেয়াল করে বলল, কী রে, ভালো লাগছে না? ইচ্ছে মাথা নেড়ে বলল, ঠিক আছি, তবে মন বসছে না। তা তো বসবেই না, শরীর খারাপ ছিল, এখনও পুরোপুরি ঠিক হয়নি। পরীক্ষার আগে সুস্থ থাকাটাই হচ্ছে আসল। ইচ্ছে হালকা হাসল, তারপর আবারও বইয়ের পাতায় মন দিল। দোলনায় ছায়া পড়ে আছে টাইলসের উপর, আর বাতাসে পাতাগুলো সঙ্গী হয়ে আস্তে আস্তে দুলছে। নিচে বাড়িতে রান্নার আয়োজন, আর ছাদে 2 বোনের একাডেমিক প্রস্তুতি। আচ্ছা শোন, আমার সাদা মনের একটা কালো প্রশ্ন আছে। ইচ্ছে বিরক্ত হয়ে বলল, এবার আবার কি, ফুটতে দিবি না? ঈশিতার চোখ টিপে বলল, এই সত্যি বলতো, বোবা মানুষ কিভাবে কবুল বলে বিয়ে করে? ইচ্ছে প্রথমে অবাক হয়ে তাকিয়ে থাকে, মাথায় দ্রুত উত্তর খোঁজার চেষ্টা করে, কিন্তু ঈশিতার উদ্ভট প্রশ্ন শুনে নিস্তব্ধ হয়ে যায়। কয়েক সেকেন্ড পর হুট করে পিক করে হেসে ওঠে, তুই একটা বিরাট পাগল, এটা আবার কেমন প্রশ্ন? ঈশিতা গম্ভীর মুখে বলে, আরে সত্যি বল, আমি তো ভাবছিলাম তারা কি লিখে দেয় নাকি ইশারায় বলে। ইচ্ছে হাসতে হাসতে দোলনা থেকে নেমে ঈশিতার কাঁধে একটা হালকা ধাক্কা দিয়ে বলল, তোর মাথায় এত আজব চিন্তা আসে কোথা থেকে রে? ঈশিতা কাঁধ ঝাঁকিয়ে বলল, জানি না, কিন্তু উত্তর দে না। ইচ্ছে হাসি চেপে বলে, হয়তো লিখে কবুল দেয় বুদ্ধিরানী। ঈশিতা তখন যেন বিজয়ের হাসি হেসে বলল, আমার আন্দাজও তাই ছিল। ইচ্ছে আবারও পিক করে হেসে উঠল। পড়ার মাঝে এমন একটা উদ্ভুত প্রশ্ন এসে সকালটাকে খানিক মজাদারি করে দিল। লিভিং রুমের সোফায় বসে মীরা নিজের নখের উপর নেল পলিশ লাগাচ্ছিল। তার পরনে ছিল একটি ট্রেন্ডি শর্ট ড্রেস, চুলগুলো খোলা, চোখে কালো সানগ্লাস, যেন গড়েও স্টাইল বজায় রাখা খুবই জরুরি। হাতে ফোন নিয়ে মাঝে মাঝে স্ক্রল করছিল, কিন্তু কিছুক্ষণ পর বিরক্ত হয়ে চারপাশে তাকিয়ে দেখল কেউ নাই। মুখ বাঁকিয়ে সে একটু জোরেই ডাকলো, এই মালা, শুনতে পাচ্ছিস? কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু সাড়া না পেয়ে আবারও ডাক দিল, এবার একটু বিরক্তির সুরে, উফ, এ বাড়ির কাজের লোকগুলো সব কোথায় যায়? হ্যাঁ, এতবার ডাকছি, কেউ একটা দেখে এসে দেখেও না। অল্পক্ষণ পর রান্নাঘর থেকে মালা ছুটে এলো, আর গায়ে তখনও তার ময়দার দাগ, হাতে কাঁচা হলুদের রঙে হলুদ হয়ে আছে। সে দরজার কাছে দাঁড়িয়ে কাঁচোমাচো মুখে বলল, জি ম্যাডাম, ডাকছেন? মীরা বিরক্ত মুখে চুল একপাশে সরিয়ে বলল, এই যে একটা কফি এনে দে তো, ব্ল্যাক কফি, কিন্তু চিনি যেন না থাকে, বুঝলি? মালা মাথা নেড়ে বলল, আচ্ছা, এখনই নিয়ে আসছি। মীরা ব্রু কুঁচকে বলল, এখনই মানে কতক্ষণ? শিগগির আন, আমি অপেক্ষা করছি। মালা দ্রুত রান্নাঘরের দিকে ছুটে গেল। মীরা তখন আবার ফোনে মনোযোগ দেয়। মাঝে মাঝে নিজের নেল পলিশ দেখে সন্তুষ্টির হাসি দিল। একটু পর মালা ট্রেতে কফির কাপ এনে সামনে রাখে। মীরা কাপটা হাতে নিয়ে এক ডোক খেল, তারপর মুখ বিকৃত করে বলল, উফ, এটা কি বানালি, এত তিতা কেন? মালা ভয়ে ভয়ে বলল, আপনি তো বললেন চিনি দেবেন না। মীরা বিরক্ত মুখে, আরে কফি কি জাস্ট গরম পানি আর কড়া কফি দিয়ে বানাতে হয়? একটু ব্যালেন্স বুঝিস না? তুই তো একদমই কোনো কাজের না। মালা চুপচাপ দাঁড়িয়ে থাকলো। মীরা কফির কাপ টেবিলে রেখে আবারও ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যেন এই সামান্য ঘটনাও তার জন্য বিরাট বিরক্তির কারণ। দুশোর বাথরুম থেকে বেরিয়ে এসে একবার মাথা ঝাঁকিয়ে ভেজা চুলগুলো এলোমেলো করলো। সাদা তোয়ালে দিয়ে চুল ঘষতে ঘষতে আয়নার সামনে দাঁড়ালো।
আয়নার প্রতিচ্ছবিতে নিজের ক্লান্ত মুখটা দেখল। চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ পড়েছে, কিন্তু তবুও তার ব্যক্তিত্বের ধার কমেনি। দূষণ নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর তোয়ালিটা একপাশে পেলে নিজের ওয়ার্ড্রপ খুলল। সাজানো শার্ট, টি শার্ট, প্যান্ট সব গোছানো ছিল, কিন্তু তার নজর গিয়ে পড়ল কালো রঙের একটা ফুল স্লিভ শার্টের উপর। একটু ভেবে সেটাই বের করলো, সঙ্গে একটা গাঢ় নেভি ব্লু প্যান্ট। শার্টটা গাড়ি দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বুতাম লাগাতে লাগাতে নিজের চেহারার দিকে তাকালো। দোসর কখনো নিজের রূপ নিয়ে মাথা ঘামায়নি, তবে এটা জানে যে তার ব্যক্তিত্বের কারণেই অনেকের চোখ তার দিকে আটকে যায়। ঘরের কোণে রাখা সুগন্ধির বোতলটা হাতে নিয়ে ঢাকনা খুলে সামান্য পারফিউম স্প্রে করলো গলায় আর কবজির কাছে। একটা হালকা সুগন্ধ চারপাশে ছড়িয়ে পড়ল। তারপর হাত বাড়িয়ে চুলে একটা হালকা ব্রাশ চালিয়ে সেট করে নিল। যদিও তার স্বভাব ছিল চুল এলোমেলো রাখতে, তবু আজ একটু গুছিয়ে নেয়। তারপর ওয়ালেটে কিছু টাকা গুছিয়ে নিল, সঙ্গে গাড়ির চাবিটাও তুলে নিল টেবিল থেকে। দোসর ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসতে আসতে তার মনের মধ্যে অনেক কিছু চলছিল। সে জানতো আজকের দিনটা কেমন যাবে, কিভাবে পরিস্থিতি তাকে সামলাতে হবে, সব কিছু মাথায় ঘুরছিল। তবে তার মুখায় অভাব, চিত্তের দৃঢ়তা সব কিছুই বলছিল যে সে প্রস্তুত। নিচে পৌঁছানোর পর তার চোখ পড়ল লিভিং রুমে বসে থাকা মীরার দিকে। মীরা ছিল একদম ফ্রেশ, সাদা শার্ট আর হালকা ব্লু স্কার্টে একদম প্রাণবন্ত দেখাচ্ছিল তাকে। তার চোখে আগ্রহ ছিল দূষরকে নিয়ে, কিন্তু মুখে কিছু না বলে সে তার দিকে তাকিয়ে থাকলো। দূষর তার দিকে কোনো মন্তব্য না করে সোফায় বসে ফোন চেক করলো। এরই মাঝে মীরা তাকে লক্ষ্য করে বলল, আজকে কোথায় যাচ্ছ? দূষর তার ফোন থেকে চোখ তুলে মীরার দিকে তাকালো, তারপর ঠান্ডা গলায় বলল, কিছু কাজ আছে, পরে কথা হবে। মীরা একটু চুপ হয়ে গেল, তার চোখের সন্দেহ ছিল। দূষর জানতো মীরা কখনোই সহজে সরে যায় না, কিন্তু আজ তার মাথায় কিছু বড় কাজ ছিল, তাই সেগুলোকে প্রথমে সুরাহা করতে হবে। দূষরের ফোনে বারবার কল আসছে, একটার পর একটা। এরই মধ্যে সে আর সবার দিকে মনোযোগ দিতে পারে না। ফোনটা হাতে নিয়ে দ্রুত সাড়া না দেওয়ার জন্য সে একটু বিরক্ত হয়। ফোনটা কানে নিয়ে এক ঝলক তাকিয়ে বুঝতে পারে বিষয়টা গুরুতর। ফলে সে দ্রুত উঠে সদর দরজার দিকে এগিয়ে যায়। তবে পিছন থেকে হৈমন্তী বলে, দূষর, খেয়ে যা বাবা, এসে থেকেই তো বাড়িতে থাকছিস না কেন? কিন্তু দূষর কোনো জবাব না দিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। হৈমন্তী এক মুহূর্তে অবাক হয়, কিন্তু কিছু আর বলে না। দুপুরের দিকে দূষরের বাড়ি একেবারে প্রাণবন্ত হয়ে ওঠে, কারণ আত্মীয় স্বজন সবাই একত্রিত হয়েছে। বাড়ির ভিতরে যেন এক আনন্দের উচ্ছ্বাস, গুঞ্জন আর হাসি ঠাট্টার ভিড়ে সবার নজর চলে যায় দূষরের নানি হুমায়রা বিবির দিকে। বয়স পেরিয়ে গেলেও তার শরীরে এক অদ্ভুত শক্তি রয়েছে, যেন বয়সটা তার উপর প্রভাব ফেলতে পারেনি। তিনি সোফায় বসে আছেন, হাতে পান পাতা নিয়ে চিবিয়ে চলেছেন, আর মাঝে মাঝে তা নিয়ে কথা বলছেন। হুমায়রা বিবির চোখে তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা এবং অর্জনের ছাপ রয়েছে। তার কথায় লুকিয়ে আছে বহু কষ্ট, সংগ্রাম এবং জয় পরাজয়ের গল্প। তিনি যখন কথা বলেন তখন সবাই যেন মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে থাকে। তার উপস্থিতি এমন যে কেউ তার কাছ থেকে কিছু না শিখতে চায়। বয়সের সাথে সাথে তার জীবন আরও সমৃদ্ধ হয়েছে, আর সেই সমৃদ্ধি তার কথায়, দৃষ্টিতে এবং চলনে প্রতিফলিত হয়। আত্মীয়রা একে অপরের সাথে কথা বলছে। দূষরের মামা মামি, পরিচিত মানুষ হাস্যরসে ব্যস্ত। আবার কেউ কেউ পরিবারের ইতিহাস বা পূর্বপুরুষদের নিয়ে আলোচনা করছে। কিন্তু হুমায়রা বিবির একক অবস্থান যেন পুরো পরিবেশে কিছুটা গম্ভীরতা এনে দেয়। তার পানের পাত্রের প্রতি মনোযোগ এবং শান্তভাবে সময় কাটানোর ধরন যেন জীবনের প্রতিটি মুহূর্তের মূল্য বোঝানোর চেষ্টা করে। ঈশিতেও ইচ্ছে হুমায়রা বিবির ভক্ত বললেই চলে। তারা প্রতিবারই তার কাছে বসে তার গল্প শুনতে ভালোবাসে। হুমায়রা বিবির গল্পে এক অদ্ভুত মাধুর্য এবং জীবনযাত্রার তীক্ষ্ণ দৃষ্টি থাকে, যা তাদের মনে গভীর প্রভাব ফেলে। প্রতিবার যখন হুমায়রা বিবি তালুকদার বাড়িতে আসেন, তখন ঈশিতেও ইচ্ছে নিজেরাই বসে পড়ে তার কাছে, যেন কোনো এক দূর গ্রহের গল্প শুনছে। হুমায়রা বিবি তাদের পেছনে গল্প শোনানোর সময় তারা একদম চুপ করে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে ঈশিতা নিজের হাসি চাপতে চেষ্টা করে, অন্যদিকে ইচ্ছে স্নিগ্ধ কৌতূহলে তার প্রতিটি শব্দ শোনে। হুমায়রা বিবি যখন জীবনের নানান অভিজ্ঞতার কথা বলেন, তখন তারা তার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কখনো কোনো পুরনো দিনের কথা, কখনো বা হারানো সময়ের স্মৃতি, কখনো বা জীবনের কঠিন সংগ্রামের কাহিনী। সব কিছুই যেন এক মন্ত্রের মতো তাদের মধ্যে গেঁথে যায়। তাদের কাছে হুমায়রা বিবির গল্প শুধু সময় কাটানোর একটি উপায় নয়, বরং এক ধরনের জীবনের শিক্ষাও।
প্রতিবার তার বাড়িতে আসা যেন এক নতুন অধ্যায়ের শুরুর মতো, যেখানে ঈশিতাও ইচ্ছে নতুন কিছু শিখতে ফিরতে পারে। এমনকি হুমায়রা বিবি তার জীবনের গল্প গুছিয়ে না বললেও তার মুখের হাসি, চোখের ঝিলমিল এবং শব্দের মধ্যে এক অদ্ভুত শক্তি থাকে, যা ঈশিতাও ইচ্ছের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। তাদের মনে এই গল্পগুলো যেন অমূল্য রত্নের মতো, যা এক জীবনে জেগে ওঠা সত্য। কিছু পর রফিক ও ইনায়েত তালুকদার অফিস থেকে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে তারা দেখেন সবাই একসাথে বসে খাচ্ছে এবং পুরো ডাইনিং এরিয়া ভরা। হুমায়রা বিবি, যিনি তাদের ছোটবেলা থেকে মা হারানোর পর তাদের জন্য মার জায়গায় বসেছেন, তাকে দেখলে তাদের হৃদয়ে এক ধরনের অদ্ভুত ভালোবাসা উদিত হয়। দুই ভাইয়ের জন্য হুমায়রা বিবি ছিলেন শুধুই এক শাশুড়ি নয়, বরং ছিলেন তাদের জীবনের এক অমূল্য স্তম্ভ, যিনি মায়ের অভাব পূর্ণ করেছিলেন। ছোটবেলায় মার মৃত্যু তারা সহ্য করতে না পারলেও হুমায়রা বিবির যত্ন, স্নেহ ও মমতায় তাদের সেই শূন্যতা পূর্ণ হয়ে গিয়েছিল। এখন যখন ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে, এই মুহূর্তটি যেন তাদের পারিবারিক সম্পর্কের গভীরতার প্রতীক হয়ে দাঁড়ায়। বাড়ির বড়রার পাশাপাশি বসে খাচ্ছে, গল্প করছে এবং একে অপরের সান্নিধ্যে সময় কাটাচ্ছে। ঈশিতাও ইচ্ছে তাদের নানির সঙ্গে বসে বসে গল্প শোনার পাশাপাশি হুমায়রা বিবি স্নেহে ভরা কথাবার্তাও শুনছে। ইনায়েত তালুকদারের মায়ের বান্ধবী ছিলেন হুমায়রা বিবি। তালুকদার বাড়ির কর্তা মারা যাওয়ার পরে তিনি দুই ভাইকে ভালোবাসেন এবং নিজের মেয়ের সাথে বিয়েও দিয়েছেন। বড়দের খাওয়া হয়ে গেলে তারা নিজেদের ঘরে বিশ্রাম নিতে চলে যায়। ডাইনিং টেবিল এখনও খালি হয়ে গেছে, তবে মীরা, তার মা মারিয়া খান, ইচ্ছে এবং ঈশিতা এখনও খাচ্ছে। খাওয়া চলাকালীন সময়ে মারিয়া খান এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে ইচ্ছের গায়ে পানি ঢেলে দেয়, যেন কোনোভাবেই তার অপমান করতে পারে। মারিয়া খান যখন ইচ্ছের গায়ে পানি ফেলে দেয়, তখন তার মুখে একটা তিক্ত হাসি ফুটে ওঠে। সে যেন ইচ্ছের শ্লীলতাকে ছোট করতে চাইছিল। তুমি যেভাবে বাচ্চাদের মতন এখনও বসে বসে খাচ্ছ ইচ্ছে, এমন আচরণ ঠিক না তোমার, বলে মারিয়া বিদ্রূপের হাসি হাসে। ইচ্ছে চুপচাপই বসে থাকে, কিছু না বললেও তার চোখের কণ্ঠে অস্পষ্ট কষ্ট স্পষ্ট হয়ে ওঠে। ঈশিতা অবাক হয়ে যায়, কিন্তু মীরা কিছু বলে না, বসে থাকে। এমন সময় হঠাৎ করে পিছন থেকে একটি পুরুষ কণ্ঠ ভেসে আসে। সবাই চমকে তাকায় এবং মারিয়া খান যেন তার সবার উপর আশ্রে পড়া তার অনুভব করে। দুশো দৃঢ় পায়ে ডাইনিংয়ে প্রবেশ করেন, তার কণ্ঠে স্পষ্ট উত্তেজনা। শান্ত তবে দৃঢ়ভাবে বলে ওঠে, মামি, আপনাকে এতদিন পর দেখে খুব খুশি হয়েছি, তবে বাড়ির মেয়েকে এভাবে অপমান করলে আমি ভুলে যাব আপনি আমার মামি হন। মারিয়া খান থমকে যায়, তার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। দূষণ মায়ের উপর তার রাগের চিহ্ন স্পষ্ট করে, তার চোখে এক কঠোর দৃষ্টি থাকে। সে একেবারে পিছনে ফিরে উপরে চলে যায়, তবে মারিয়া চুপ হয়ে বসে থাকে। তার মনের মধ্যে একটা অস্বস্তি জন্ম নেয়। মীরা রেগে ফুফি হৈমন্তীকে বলে ওঠে, দেখলি ফুফি, তোমার ছেলে কিভাবে মাকে অপমান করলো, তাও আবার এই ইচ্ছের জন্য। তার কণ্ঠে ছিল ক্ষোভ আর অসন্তোষ। মীরার কথায় কিছুটা সময় থমকে যায় হৈমন্তী, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে চুপ করে থাকে। হৈমন্তী তার দিকে রাগী চোখে তাকিয়ে কিছু বলার আগে ডাইনিং রুম থেকে বেরিয়ে যায়। তার মুখে অভাব স্পষ্ট জানাচ্ছিল সে কিছুই বলবে না, কিন্তু ভিতরে কিছু একটা বয়ে যাচ্ছে। ইচ্ছে এবং ঈশিতা দুজনেই চুপচাপ বসেছিল। তাদের মধ্যে একটা অস্বস্তিকর নীরবতা কাজ করছিল। রাতের নীরবতা ছড়িয়ে পড়ছিল বাড়ির চারপাশে, আর একটি তারকা ঝলমল করছিল আকাশে। চাঁদের মৃদু আলো ছড়িয়ে পড়ছিল ছাদের উপর। ইচ্ছে একা দাঁড়িয়ে ছিল ছাদের কোণে, গভীর মনোযোগে চাঁদকে দেখছিল। তার চোখে এক ধরনের নীরব প্রশান্তি ছিল, যেন সে সব কিছু ভুলে গিয়েছিল, শুধু ছাদের আলো আর তার নিজস্ব অনুভূতিগুলোর মধ্যে মগ্ন ছিল। ইচ্ছের মাথায় নানান চিন্তা করছিল। আজকের দিনে মা, মীরা এবং সব কিছুই মনে ফিরে আসছে। দেহে কিছুটা দুর্বলতা ছিল, কিন্তু মনের মধ্যে এক ধরনের শক্তি অনুভব করছে। এই নিঃসঙ্গ মুহূর্তে একাকী দাঁড়িয়ে সে ছাদের দিকে তাকিয়ে ভাবছিল, এটা শুধু একটা রাত, বা এই রাতের সঙ্গে তার অনেক কিছুই পাল্টে যাবে কে জানে। ইচ্ছে মৃদু হাসে, তার চোখের কোণে লেগে থাকা এক ফোঁটা অশ্রু মুছে ফেলে। একটানা ছাদের দিকে তাকিয়ে থাকে। আকাশের অন্ধকারে তার সাইলেন্স যেন তার ভিতরের অনুভূতির সঙ্গীত হয়ে বাজছিল। দুশোর এক হাতে ফোন ধরে ধীরে ধীরে ছাদের দিকে এগিয়ে আসে। তার চোখে একটু চিন্তা এবং উদ্বিগ্নের ছাপ ছিল। ফোনে কিছু কথা বলার জন্য আসছিল, কিন্তু ইচ্ছেকে একা ছাদে দাঁড়িয়ে দেখে সে বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল হয়েছে। ইচ্ছের মন খারাপ, আর সেই কারণে সে এখানে দাঁড়িয়ে।
গুড়ি। সে ইচ্ছেকে ডাক দেয় ধূসর। পিছনে ফিরে ইচ্ছে দেখে ইচ্ছের চোখে এক ধরনের নিস্তেজ ভাব ছিল, তবে এই নামের সম্বোধন তাকে কিছুটা চমকে দেয়। আর সেই মুহূর্তে ধূসর মনে করে এই মুহূর্তটা আরও কাছ থেকে দেখা উচিত। ইচ্ছে ধীরে ধীরে পিছনে ফিরে তাকায় আর ধূসর দৃঢ় পায়ে এগিয়ে আসে। মন খারাপ কেন? মামি তো সবার সাথেই এমন করে, তবে কিছু ক্ষেত্রে জবাব দিতে হয়, বুঝলে পুচকি? ধূসর হেসে বললেও তার চোখে কোনো হাসি ছিল না, বরং সেটা এক ধরনের সহানুভূতির অনুভূতি। ইচ্ছের চোখে একটুখানি চুপচাপ ভাব চলে আসে। সে ধূসরের কথাগুলো ঠিকমতো শুনে না, কিন্তু মনে মনে তার সঙ্গে মেনে নেয়। ইচ্ছে মুখ থেকে কিছুই বলে না, শুধু দূরে দাঁড়িয়ে থাকে, যেন মনে মনে কিছু বুঝতে পারছে। তার চোখের আড়ালে এক ধরনের নীরব সম্মতি ছিল, এবং ধূসরও তা বুঝতে পারে। ধূসর আসলে কথা বলার জন্যই ছাদে এসেছিল, কিন্তু ইচ্ছেকে একা দেখে সে বুঝতে পারে ইচ্ছের মন খারাপ। সে সোজা ফোন কেটে দেয় আর ইচ্ছের দিকে এক পাশ থেকে এগিয়ে যায়। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে সে আমার ইচ্ছে গুঁড়ি। এটা গল্পের প্রথম অংশ, লিখেছেন মুক্ত রহমান। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।